ছাত্রছাত্রীরা তোমরা ভালো আছো তো? তো ঘর থেকে বের হবে না। এখন রাজ্যের এবং দেশের যে টোটাল যে কোভিড-19 কারণে যে অবস্থা চলছে, সংক্রমণ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে, এরকম অবস্থায় ঘরে থেকে তোমাদের পঠন পাঠনটাই যথাযথ বলে আমরা সবাই মনে করছি। যার কারণে উদয়পুরের অনেক সামাজিক সংস্থার পক্ষ থেকে ছাত্রছাত্রীদের স্বার্থে যে উদ্যোগ নেওয়া হয়েছে, এটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা সবাই নিয়েছি এবং আমরা সেখানে তোমাদের জন্য প্রতিনিয়ত কোনো না কোনো স্যার ম্যাডাম তোমাদের জন্য ক্লাস অ্যারেঞ্জমেন্ট করছে। আজ আমি তোমাদের জন্য দশম শ্রেণীর পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পাওয়ার শেয়ারিং নিয়ে আলোচনা করব। তোমরা সবাই ইংলিশ মিডিয়াম এবং বেঙ্গলি মিডিয়াম বোথ মিডিয়ামের ছাত্রছাত্রীরা তোমরা মাইনরিটি যদি লক্ষ্য করো তোমরা সেটা উপলব্ধি করতে পারবে। কারণ একই ক্লাসে একসঙ্গে দুই ধরনের স্টুডেন্টকে স্যাটিসফাইড করা একটু সমস্যা, কিন্তু তারপরেও আমরা সেটা মিনিমাইজ করে করার চেষ্টা করছি। আমাদের আজকে আলোচনার যে মূল বিষয় সেটা হচ্ছে পাওয়ার শেয়ারিং, ক্ষমতার অংশীদারিত্ব। পাওয়ার শেয়ারিং, ক্ষমতার অংশীদারিত্ব। আরেকটু ডিটেলস বলতে গেলে পাওয়ার শেয়ারিং ইন এ ডেমোক্রেসি। পাওয়ার শেয়ারিং সাধারণত ডেমোক্রেসিতে করা হয়, অটোক্রেসিতে পাওয়ার শেয়ারিং হয় না। তো এখন গণতন্ত্রে ক্ষমতার অংশীদারিত্ব, তাহলে গণতন্ত্র কি? হোয়াট ইজ অ্যাকচুয়ালি ডেমোক্রেসি? তো ডেমোক্রেসি actually a form of the government in which the ruling power vested in the hands of the people and government answerable to the people and people can change the government. অর্থাৎ ক্ষমতার উৎস জনগণ, সরকার জনগণের কাছে দায়বদ্ধ, জনগণ ইচ্ছে করলে সংবিধান মতো সম্মতভাবে একটা নির্দিষ্ট সময়ের পর সরকার পরিবর্তন করতে পারে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। তো আমাদের যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে ক্ষমতার অংশীদারিত্ব গণতন্ত্রে। তো পাওয়ার শেয়ারিংটা কি? পাওয়ার শেয়ারিং হচ্ছে প্রত্যেক নাগরিকের অধিকারকে সুনিশ্চিত করার জন্য ক্ষমতা যখন একটি বিশেষ প্রতিষ্ঠানের বদলে আইন, শাসন, বিচার বিভাগ এবং কেন্দ্র, রাজ্য ও আঞ্চলিক সরকার বা স্থানীয় সরকারগুলির মাধ্যমে কার্যকর করা হয়, তখনই তাকে আমরা ক্ষমতার অংশীদারিত্ব বলি। অর্থাৎ ক্ষমতা একটিমাত্র ব্যক্তি বা প্রতিষ্ঠান থেকে পরিচালিত না হয়ে, দেশ পরিচালিত না হয়ে, যদি সেটার মধ্যে বিভাজন হয়, ভাগ করা হয়, রাষ্ট্রের যে মেইন অর্গান, যেটা আমাদের লেজিসলেচার, তারপরে আমাদের আইনসভা, আমাদের শাসন বিভাগ এবং আমাদের বিচার বিভাগের মধ্যে যখন ক্ষমতা বিভাজন করা হয় এবং আরো নিম্নে বা আরো যদি আমরা স্পেসিফিক বলি, সেটা যদি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার মাধ্যমে ক্ষমতা যদি বিভাজন করা হয়, তাহলে সেটাকে আমরা বলবো পাওয়ার শেয়ারিং বা ক্ষমতার অংশীদারিত্ব। তো ক্ষমতার যে অংশীদারিত্ব আমরা বললাম যে সেখানে কি পাওয়ার শেয়ারিং মিনস দ্য সেপারেশন অফ পাওয়ার among main organs of the government such as legislature, executive and judiciary. অর্থাৎ যে সেখানে আমাদের ক্ষমতা বিভাজন হচ্ছে শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে, এছাড়া রয়েছে কেন্দ্র, রাজ্য এবং আঞ্চলিক সরকারের মধ্যে। তো এখন আমাদের মূল প্রশ্ন হচ্ছে, এই যে আমরা বিভাজন নিয়ে আলোচনা করছি, তাহলে ক্ষমতার বিভাজনের প্রয়োজনীয়তা কি? Why do we need the separation of power? What is the importance of the separation of power? এটাও আমরা আলোচনা করতে পারি। বা what is the objectives of the separation of power? এই টোটাল যে বিষয়গুলি আছে সেইগুলিকে আমরা at a glance, যে ক্ষমতার বিভাজনের প্রয়োজনীয়তা কি, সেটাকে আমরা at a glance আমরা বলতে পারি যে আমাদের রাষ্ট্র এবং সমাজের সামাজিক ঐক্য এবং শান্তি প্রতিষ্ঠা করতে এটা সহায়তা করে। সামাজিক বিবাদ, বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যে সামাজিক বিবাদ দূরীকরণ করতে সাহায্য করে ক্ষমতার বিভাজন। ক্ষমতার বিভাজন রাজনৈতিক স্থায়িত্ব প্রতিষ্ঠা করতে সাহায্য করে। ক্ষমতার বিভাজন স্বৈরতান্ত্রিক
ক্ষমতাকে প্রতিরোধ করা হয়, জনগণের অংশগ্রহণ শাসন ক্ষমতায় নিশ্চিত করা হয় ক্ষমতার বিভাজনের মাধ্যমে, সংখ্যাগরিষ্ঠের প্রভাবও খর্ব করা সম্ভব হয় ক্ষমতার বিভাজনের মাধ্যমে। এছাড়া গণতন্ত্রের উৎকর্ষ সাধনের জন্য ক্ষমতার বিভাজন একান্ত প্রয়োজন। In other sense, for English medium students, we need power sharing because of the following reasons: maintaining social harmony and peace, to reduce the conflict among different communities, to ensure political stability, to protect the autocracy, to ensure participation of the mass people in the administration or to run the government. Otherwise, to avoid the tyranny of the majority and maintaining the spirit of democracy. মোটামুটি আমরা 7-8টা কারণকে আমরা উল্লেখ করেছি, যেগুলিকে আমরা কোশ্চেনটা যেভাবে হোক আমি সেটাকে প্রয়োজনীয়তা হিসাবেও দেখাতে পারি, সেটাকে আমরা উদ্দেশ্য হিসাবে দেখাতে পারি, এটাকে আমরা গুরুত্ব হিসাবেও আমরা উপস্থাপন করতে পারবো। সেইভাবে আমি পয়েন্ট আউট করে দিলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। এখন আমরা যে বিষয়টা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে ক্ষমতার অংশীদারিত্বের যে গঠনগত রূপ, যেটাকে আমরা ফর্ম অফ পাওয়ার শেয়ারিং বলি, ক্ষমতার অংশীদারিত্বের যেটা গঠনগত রূপ। তো সেখানে আমরা দেখব যে ক্ষমতার যে বিভাজন, যেটা লেজিসলেচার, এক্সিকিউটিভ এবং জুডিশিয়ারি, অর্থাৎ আমাদের আইন বিভাগ, শাসন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে যে ক্ষমতা যে বিভাজন করা হয়, সরকারের মেইন যে 3টা অর্গানের মধ্যে ক্ষমতার বিভাজন করা হয়, এটাকে বলা হয় হরিজন্টাল ডিভিশন অফ পাওয়ার, আনুভূমিক বিভাজন। হরিজন্টাল ডিভিশন অফ পাওয়ার যেটা বিভাজিত হয় মেইন অর্গান অফ দ্য গভর্নমেন্ট, সেগুলি কি? সেগুলি হচ্ছে আমাদের লেজিসলেচার, আমাদের এক্সিকিউটিভস অ্যান্ড জুডিশিয়ারি, অর্থাৎ আইন, শাসন এবং বিচার বিভাগ। এই বিভাজনটা এমনভাবে করা হচ্ছে যেখানে 3টা বিভাগকে সমপর্যায়ে রাখা হচ্ছে, একটা বিভাগ আরেকটা বিভাগকে চেক করছে, যার কারণে এটাকে বলা হয় চেক অ্যান্ড ব্যালেন্স অফ দ্য পাওয়ার। চেক অ্যান্ড ব্যালেন্স অফ পাওয়ার বলা হচ্ছে অন্যদিকে এটাকে, কারণ এক একটা বিভাগ আরেকটা বিভাগকে কন্ট্রোল করছে। তো এটা গেল আমাদের যে ক্ষমতার অংশীদারিত্বের যে গঠনগত রূপ, তার একটা পার্ট, সেটা হচ্ছে হরিজন্টাল ডিভিশন অফ পাওয়ার। হরিজন্টাল ডিভিশন অফ পাওয়ারের মধ্যে শুধু মেইন অর্গান অফ দ্য গভর্নমেন্টের মধ্যে ক্ষমতাটা বিভাজিত হচ্ছে না, সেখানে আমরা দেখব সরকারের মধ্যেও ক্ষমতা বিভাজিত হচ্ছে। কোন সরকারের মধ্যে? ফেডারেল স্ট্রাকচারে আমরা দেখব যে একদিকে রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট, তারপরে রয়েছে স্টেট গভর্নমেন্ট, তারপরে রয়েছে লোকাল সেলফ গভর্নমেন্ট, স্থানীয় সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার এবং স্থানীয় সরকার। এছাড়া যেটা রয়েছে, এটা আরেকটা পার্ট রয়েছে, এটাকে আমরা ভার্টিক্যাল পজিশন আমরা বলবো, কিন্তু আরেকটা ইউনিটারি একটা পজিশন রয়েছে। সেখানে আমরা দেখেছি গণতান্ত্রিক দেশে আমরা ভার্টিক্যাল পজিশনে ইন্ডিয়া, ইউএসএ রয়েছে, যেখানে 3 ধরনের সরকার রয়েছে। আর যেটা ইউনিটারি সিস্টেম রয়েছে সেখানে কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় শাসিত সরকার থাকছে, সেখানে আমরা রাজ্য সরকার দেখতে পাচ্ছি না, যেটা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে রয়েছে, যেটা ব্রিটেনে রয়েছে। তো এই যে ক্ষমতার বিভাজন, ক্ষমতার কিভাবে বিভাজন হয়, বিভাজনের যে গঠনগত রূপ, এটা আমরা ডিসকাস করলাম। হরিজন্টাল ডিভিশন অফ পাওয়ার এবং সেখানে ফেডারেল স্ট্রাকচারটা আমরা ডিসকাস করলাম, 2 ধরনের স্ট্রাকচার। এছাড়া আমরা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব আজকে, মোস্ট ইম্পর্টেন্ট, যে পাওয়ার শেয়ারিং যে আমাদের করা হচ্ছে টু এনশিওর দ্য রাইটস অফ দ্য ইচ পিপল, দেশের প্রত্যেকটা নাগরিকের অধিকার যাতে সুনিশ্চিত হয়, সেই জন্য ক্ষমতার বিভাজন প্রয়োজন গণতন্ত্রে। এখন সেই কাদের মধ্যে আমরা ক্ষমতা বিভাজন করছি? ক্ষমতা শুধু সরকারের মেইন অর্গান এবং সরকারের মধ্যেই বিভাজিত হচ্ছে না, সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের মধ্যেও ক্ষমতার বিভাজন হচ্ছে, রাজনৈতিক দলের মধ্যেও ক্ষমতার শেয়ার হচ্ছে, আবার কাদের মধ্যে হচ্ছে? প্রেসার গ্রুপস অর্থাৎ চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর মধ্যেও হচ্ছে। তো সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে কিভাবে পাওয়ার শেয়ারিং হচ্ছে আমরা জানি যে ভারতবর্ষে আমাদের কনস্টিটিউশনে যে প্রোভাইড করা হয়েছে কি, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, এদের জন্য কোটা সিস্টেম রয়েছে,
যে বিভিন্ন ক্ষেত্রে চাকরি বাকরি এবং বিভিন্ন রাজনৈতিক ক্ষেত্রে এসসি এসটিদের জন্য সংরক্ষণ রয়েছে, সেটা হচ্ছে পাওয়ার শেয়ারিং এর একটা পার্ট। এর মধ্যে দিয়ে ওই অনুন্নত জাতি, উপজাতি এবং শ্রেণীর মানুষদেরও রাষ্ট্র পরিচালনায় অংশীদারিত্ব দেওয়া হয়। এছাড়া রয়েছে পলিটিক্যাল পার্টির রোল, ভূমিকা রয়েছে। আমরা দেখেছি যখন কোনো একটা দেশে যে কোনো একটা রাজনৈতিক দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না, তখন আমরা দেখেছি সেখানে কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে পাওয়ার শেয়ারিং করছে, সেভাবে সরকার গঠিত হচ্ছে। আবার এরকমও দেখি যে গণতান্ত্রিক কাঠামোতে অনেক সময় অপোজিশন পার্টির থেকেও বিভিন্ন কমিটি, সাব কমিটিকে তাদেরকে রাখা হয় পাওয়ার শেয়ারিং এর জন্য। এছাড়া প্রেসার গ্রুপস বলতে মূলত ট্রেড ইউনিয়নকে বোঝানো হচ্ছে, চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। বিভিন্ন শ্রেণী সংগঠন যারা রয়েছে গণতান্ত্রিক ব্যবস্থায় ডিসিশন মেকিং এ বিভিন্ন রকমের নীতি নির্ধারণের ক্ষেত্রে তাদের ওপিনিয়ন, তাদের মতামত নেওয়া হয়। অথবা আমরা দেখেছি বিভিন্ন রাজনৈতিক দল যে ওই সকল শ্রেণী থেকে যে তাদের প্রতিনিধি করা হয়, তাদেরকে ক্যান্ডিডেট করা হয় ইলেকশনে, যাতে বিভিন্ন শ্রেণীর মানুষ রাষ্ট্রীয় ক্ষমতায় অংশীদারিত্ব নিতে পারে। তো এভাবে ক্ষমতার বিভাজন আমরা আলোচনা করলাম এট এ গ্ল্যান্স। ক্ষমতার বিভাজন কেন প্রয়োজন, ক্ষমতার বিভাজনের বিভিন্ন রূপগুলি, কাদের মধ্যে ক্ষমতা বিভাজিত হচ্ছে। তো ক্ষমতার বিভাজন নিয়ে তোমাদের ক্লাস 10 চ্যাপ্টারে দুটি রাষ্ট্রের ক্ষমতা বিভাজনের সম্পর্কে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে ইউরোপিয়ান কান্ট্রি বেলজিয়াম, আরেকটা হচ্ছে সাউথ এশিয়ান কান্ট্রি শ্রীলঙ্কা। তো ইউরোপিয়ান কান্ট্রি যে বেলজিয়ামের আমরা দেখেছি যে এথনিক কম্পোজিশন অব দ্য পিপল, যেটা জনগোষ্ঠীর যে সংখ্যা, সেখানে যে বিভিন্নতা রয়েছে ভাষাগত, সেখানে 40% আমরা দেখেছি 59%, নট 40%, 59% হচ্ছে ডাচ পিপল যারা মেজরিটি, 40% হচ্ছে ফ্রেঞ্চ পিপল সংখ্যা যারা কম্পারেটিভলি সংখ্যালঘু, 1% রয়েছে জার্মান। আর এখানে একটা বৈচিত্র্য রয়েছে যে মেজরিটি পিপল যারা ডাচ, যারা সমগ্র দেশে সংখ্যাগরিষ্ঠ, সেন্ট্রাল গভর্নমেন্টও এদের প্রতিনিধি থাকে সংখ্যাগরিষ্ঠ, কিন্তু ব্রাসেলসের যে স্থানীয় সরকার সেখানে কিন্তু সবসময় ফরাসিরা সংখ্যাগরিষ্ঠ থাকে এবং তাদের প্রতিনিধি দ্বারা পরিচালিত সরকার গঠিত হয়। কারণ কি, ব্রাসেলসের ক্যাপিটাল সিটিতে ফরাসিরা সংখ্যাগরিষ্ঠ, এখানে 80% ফরাসি পিপল। তো এই যে এথনিক কম্পোজিশন, এই যে জাতিগত যে বৈচিত্র্য রয়েছে, সেখানে সমস্যা দেখা দিয়েছে। সমস্যা আমরা দেখেছি 1950 থেকে 60 সালের মধ্যে সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ সেখানে শুরু হয়েছে। তার কারণ হচ্ছে বৃহত্তর জাতিগোষ্ঠীর লোক যারা আর্থিক দিক থেকে, শিক্ষার দিক থেকে পিছিয়ে রয়েছে, যারা কম্পারেটিভলি মাইনরিটি, ফ্রেঞ্চ স্পিকিং পিপল যারা রয়েছে, ফরাসি ভাষাভাষী লোক যারা রয়েছে, তারা কিন্তু আর্থিক দিক থেকে, শিক্ষার দিক থেকে সমাজে অনেকটা উন্নত অবস্থায় রয়েছে। দুই গোষ্ঠীর মধ্যে যখন গৃহযুদ্ধ শুরু হলো, সরকার, ব্রাসেলসের সরকার বা ব্রাসেলসের সরকার বলছি, বেলজিয়ামের সরকার একটা সুন্দর ক্ষমতার পাওয়ার শেয়ারিং এর ব্যবস্থা করেছিল। সেখানে আলোচনাক্রমে সংবিধান অন্তত 4 বার সংবিধান সংশোধন করা হয়েছিল 1970 থেকে 1993 সালের মধ্যে। আমরা দেখেছি বেলজিয়ামে 4 বার কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছে। সেই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে একটা সার্বিক গ্রহণযোগ্য সূত্র বের করা হয়েছে কি, পাওয়ার শেয়ারিং প্রসেসটা সেখানে ইউনিক, ইকুয়াল শেয়ার থাকবে, প্রত্যেকটা জাতি গোষ্ঠীর ইকুয়াল শেয়ার থাকবে। বিশেষ করে ডাচ এবং ফ্রেঞ্চ পিপলের ইকুয়াল শেয়ার থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টে, যেখানে ডাচরা সংখ্যালঘু, ডাচ বলছে ফরাসিরা সংখ্যালঘু, সেই সেন্ট্রাল গভর্নমেন্টে ইকুয়াল শেয়ার থাকবে ফ্রেঞ্চ এবং ডাচ পিপলের। এবার স্টেট গভর্নমেন্ট অর্থাৎ স্থানীয় সরকার বলতে ব্রাসেলসের ক্যাপিটাল সিটিতে যে সরকার হচ্ছে, সেই সরকারে ফ্রান্সরা সবসময় কর্তৃত্ব করছে, সেখানেও ডাচ এবং ফ্রান্সদের ইকুয়াল শেয়ার থাকবে। এছাড়া আঞ্চলিক সরকার বা স্থানীয় সরকারগুলিকে কিছু ক্ষমতা, অধিক ক্ষমতা দেওয়া হয়েছে, যাতে তারা স্বাধীনভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের কাজে হস্তক্ষেপ করতে পারবে না, তাদেরকে স্বাধীনতা দেওয়া হলো। আরো একটা ইউনিক সলিউশন দেওয়া হয়েছিল, কমিউনিটি গভর্নমেন্ট করা হয়েছে। কাদের?
ডাচ কমিউনিটির, ফ্রেঞ্চ কমিউনিটির এবং জার্মান কমিউনিটির লোকরা সেপারেটলি গভর্নমেন্ট ফর্ম করতে পারবে। এই ধরনের একটা তৃতীয় শ্রেণীর সরকার করা হয়েছিল, যেই সরকারের কাজ হচ্ছে তাদের শিক্ষা, সংস্কৃতি এবং ভাষাগত সমস্যাগুলির সমাধান করার জন্য। তো সমস্ত অংশের লোক গ্ল্যাডলি এটাকে অ্যাকসেপ্ট করেছে এবং সমগ্র বিশ্বে এটা একটা এক্সাম্পল হয়ে আছে যে পাওয়ার শেয়ারিং, সুন্দরভাবে পাওয়ার শেয়ারিং এর কারণে সেখানে আজকে শান্তি বিরাজ করছে। এস্টাবলিশ পিস ইন দ্য Belgium due to the sharing of power. Government take the initiative to establish the peace and people also gladly accepted the decision of the government. অন্যদিকে আমরা এশিয়া শ্রীলঙ্কা আমরা দেখলাম যে শ্রীলঙ্কা যেখানে 1948 সালে স্বাধীনতা লাভ করেছে, এথনিক কম্পোজিশন সেখানে ক্রিটিক্যাল কিরকম, সেখানে সিংহলা স্পিকিং পিপল 74% এরা মেজরিটি, তামিল স্পিকিং পিপল 18%, সেখানে দুটা ভাগ রয়েছে, শ্রীলঙ্কান তামিল 13%, ইন্ডিয়ান তামিল রয়েছে 5%। এই টোটাল জনসংখ্যার 7% রয়েছে আবার খ্রিস্টান। তো অ্যাক্ট অব 1956 সালের শ্রীলঙ্কা সরকার যে বৈষম্যমূলক আইন পাশ করেছে সংসদে, সেখানে কি বলা হয়েছে, সেখানে স্টেট ল্যাঙ্গুয়েজ হিসেবে সিংহলি ল্যাঙ্গুয়েজকে ডিক্লেয়ার করা হয়েছে স্টেট ল্যাঙ্গুয়েজ, রাষ্ট্রীয় ভাষা, অন্য ভাষাকে মর্যাদা দেওয়া হয়নি। বুদ্ধিজম, বুদ্ধ ধর্মকে রাষ্ট্রের ধর্ম হিসাবে ঘোষণা করা হয়েছে। এমনকি সিংহলি জাতির লোকদের সরকারি চাকরি বাকরি এবং সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তাদেরকে প্রেফার করা হচ্ছে। এই ডিসক্রিমিনেশনের জন্য সেখানে গৃহযুদ্ধ শুরু হয়েছে। সেই গৃহযুদ্ধ দীর্ঘদিন চলেছিল। যারা তামিল গোষ্ঠীর জনগণ তারা স্বায়ত্ত শাসনের দাবিতে তারা আন্দোলন করেছে, আমরা দেখেছি। কিন্তু সরকার ক্ষমতার বিভাজনের নীতি, পাওয়ার শেয়ারিং প্রসেসে না গিয়ে বাই ফোর্স, বাই আর্মি, সেখানে 2009 সালে সাপ্রেস দ্য রিভল্ট অব দ্য তামিল ইন শ্রীলঙ্কা অ্যান্ড দেন এস্টাবলিশ পিস। তারপরে সেখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। তো এ হচ্ছে দুই ধরনের পাওয়ার শেয়ারিং এর দুইটা বিপরীত ধর্মী, একদিকে শেয়ারিং হয়েছে আর একদিকে শেয়ারিং হয়নি। তো এই চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা রয়েছে সেটা আমি তোমরা আলোচনা থেকে কিছুটা তোমরা বুঝতে পেরেছ। সেটা হচ্ছে ডিফাইন পাওয়ার শেয়ারিং এর সংজ্ঞা, আর আরেকটা রয়েছে পাওয়ার শেয়ারিং এর প্রয়োজনীয়তা কেন রয়েছে, পাওয়ার শেয়ারিং এর গুরুত্ব কি, এটা রয়েছে। এছাড়া হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্ম অফ পাওয়ার শেয়ারিং ইন ডেমোক্রেসি, যে ক্ষমতার অংশীদারিত্বের বিভিন্ন রূপগুলি কি কি, গিভ এক্সাম্পল অফ ইচ, এটা রয়েছে। ডিফারেন্স বিটুইন পটেনশিয়াল অ্যান্ড মোরাল রিজনস অফ পাওয়ার শেয়ারিং, আইনগত এবং নীতিগত পার্থক্য কি রয়েছে ক্ষমতার বিভাজনের। তারপরে আছে হাউ আর এথনিক প্রবলেম সলভ ইন বেলজিয়াম সরকার কিভাবে বিভিন্ন ভাষাগোষ্ঠীর বিরোধের সমাধান করেছিল। এছাড়া রয়েছে এক্সপ্লেন দ্য রোল অফ পলিটিক্যাল পার্টিজ, সোশ্যাল গ্রুপস, প্রেশার গ্রুপস, বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক গোষ্ঠী এবং চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকা ক্ষমতার বিভাজনের ক্ষেত্রে। এছাড়া রয়েছে ক্ষমতার অংশীদারিত্বের বিভিন্ন রূপগুলি আমি উল্লেখ করেছি। এই 5-6টা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই চ্যাপ্টার থেকে। আজকে আমরা পাওয়ার শেয়ারিং নিয়ে আমরা আলোচনা করলাম, ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদেরকে বলা হলো। আমি আশা করব তোমরা সেটা ভিডিওটা শুনলে তোমরা বিষয়টা বুঝতে পারবে। তো তোমরা সবাই ভালো থাকো, ঘরে থাকবে। সবাইকে আমি আমার পক্ষ থেকে আবার শুভেচ্ছা জানালাম। নেক্সট ডেতে আমরা হিস্ট্রি আর পল সায়েন্সের একটা ক্লাস করব। ওকে।